নিওনেটোলজি দিয়ে পিডিয়াট্রিক্সের আসলে শুরুটা তো নিওনেটোলজি দিয়েই। নিওনেটোলজি নিয়ে আমাদের স্টুডেন্টদের মধ্যে আমি আমার মেডিকেল কলেজের স্টুডেন্টদের মধ্যে অবশ্য তেমন বেশি ভীতি দেখতে পাই না। কারণ নিওনেটোলজি আসলে সহজ আর টপিকও কম পড়তে গেলে। তো আজকে আমরা খুব সংক্ষেপে এবং সহজ করে পেরিনেটাল অ্যাসফিক্সিয়াটা পড়বো। আর পড়বো হচ্ছে লো বার্থ ওয়েট। তো উম আমি পরের স্লাইডটাতে যাই একটু। নিওনেটোলজি থেকে খুব সহজ কিছু প্রশ্ন করা হয়। তার মধ্যে দেখো আমি দেখিয়েছি যে টপিকগুলোতে যেই টপিকের ব্যাপারে প্রশ্ন আসে। প্রথম যে টপিকটা দেখো হেলদি নিওনেট, এটা আসলে ভাইবার প্রশ্ন এবং এমসিকিউর প্রশ্ন। এমসিকিউ এবং ভাইবার জন্য তোমাদেরকে হেলদি নিওনেট সম্পর্কে দু একটা কথা একটু জানতে হবে। আমি একটা স্লাইডে একটু ছোট করে বলে দিব যে আমরা হেলদি নিওনেট বলতে কি বুঝি। আর দ্বিতীয় টপিকটা হচ্ছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। পেরিনেটাল অ্যাসফিক্সিয়া খুব সহজভাবে কিছু প্রবলেম আকারে এসএকিউতে আসে। আর ভাইবা বোর্ডে টিচাররা কিছু প্রশ্ন ধরেন, আমি বলে দিব তোমাদেরকে। একটু মনোযোগ দিয়ে শুনলেই দেখবে খুব সহজে মনে থাকছে। লো বার্থ ওয়েট নিয়েও কথা বলবো। আমি আশা করছি এই দুটা টপিক মূলত পেরিনেটাল অ্যাসফিক্সিয়া আর লো বার্থ ওয়েট আমি আজকে তোমাদেরকে পড়াতে পারবো। এর পরবর্তী যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিওনেটাল সেপসিস এবং নিওনেটাল জন্ডিস। এই যে দেখো আমি মোট উপরের দিকে প্রথম 5টা টপিক হেলদি নিওনেট, পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, লো বার্থ ওয়েট, নিওনেটাল সেপসিস, নিওনেটাল জন্ডিস, এগুলোই হচ্ছে তোমাদেরকে পড়তে হবে এবং সহজ কিছু প্রশ্ন রিপিটেডলি আসতে থাকে। আজকে আমি তোমাদেরকে পড়ানোর প্রিপারেশন কিছুটা নিতে গিয়ে আমি ধরো বিগত 11 বছরের প্রশ্ন দেখলাম। আমার কাছে সবগুলো প্রশ্ন আছে। প্রশ্ন দেখলাম এবং যে প্রশ্নগুলো আমি এই 2-3টা টপিকে, প্রথম 3টা টপিকে আমি পেয়েছি, যে 3টা টপিক আমি আজকে পড়াবো, সেই প্রশ্নগুলো আজকে আমি একটু ডিসকাস করবো এমসিকিউ এবং এসিকিউতে। আর নিওনেটাল রেসপিরেটরি ডিস্ট্রেস ছোট্ট করে অল্প একটু মাঝে মাঝে টিচাররা ভাইবা বোর্ডে তাদেরকে জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে যারা অনেক অনেক ভালো, আসলে তোমরা সবাই ভালো, পরীক্ষার হলে শুধু একটু নার্ভাস হয়ে যাও, আদারওয়াইজ আশা করি সবাই ভালো পারবে। এবং কাউকে কাউকে নিওনেটাল রেসপিরেটরি ডিস্ট্রেস সম্পর্কে পড়া ধরা হতে পারে, সেটা পরে, আগে খুব ভালো পারার পরে। আগে আমরা মাঝারি ভালো পারাটাই শিখবো। আর আইএমসিআই লেস দেন 2 months এজ গ্রুপের কয়েকটা জিনিস, সেটা আজকে হয়তো হবে না, আমরা পরে একদিন পড়বো। নিউনেটাল মর্টালিটির কারণগুলো কি কি, মরবিডিটি গুলো কি কি, এগুলো ইদানিং এমসিকিউতে আসছে। সুতরাং এই যে দেখো খুব সহজ 5-6টা টপিক পড়লেই আমরা ইনশাল্লাহ নিউনেটোলজির প্রিপারেশনটা নিয়ে ফেলতে পারবো। তো যেখানে যেই কথাটা বলছিলাম যে হু ইজ আ হেলদি নিউবর্ন, আমি যদি তোমাকে একটা ছবি দেখাই একটা হেলদি নিউবর্ন, তুমি কিন্তু চট করে বলতে পারবে, তোমরা বলতে পারবে যে হ্যাঁ ম্যাডাম এই বাচ্চা, আমি যদি বলি দেখো তো এই বেবিটা হেলদি না আনহেলদি, তুমি দেখে বলে ফেলতে পারবে জি ম্যাডাম এটা একটা হেলদি নিউবর্ন। কিন্তু আমি যদি বলি কেন বলো তো হেলদি নিউবর্ন, তখন কিন্তু একটু থতমত খেয়ে যেতে হবে। আসলে দেখতে হেলদি মনে হচ্ছে, কেন হেলদি এটা তো বলা মুশকিল। তাহলে হেলদি নিউবর্নের ক্রাইটেরিয়া গুলো আমরা মুখস্থ রাখবো, মাথায় রাখবো, মনে রাখবো, টু আনসার এমসিকিউ as well as to answer about a photograph supplied in the viva board. ভাইবা বোর্ডে আমরা একটা সুন্দর কিউট বেবির ছবি দিয়ে বলবো বলো তো এই বেবিটা সম্পর্কে কিছু বলো। তখন তোমরা বলবে দিস ইজ আ হেলদি নিউবর্ন because the baby looks that the baby is born at term. টার্ম বেবি, প্রিটার্ম বেবি তোমরা চিনো, ছবি দেখলে চিনবে। তখন আমরা জিজ্ঞেস করবো টার্ম বলতে কি বুঝো, বলতে হবে the baby is born after 37 weeks and up to the age of 42 weeks of gestational age. এবং it seems that the baby is having average birth weight, চিকনা পাতলা না,
এবং চিকনা পাতলা একটা বাচ্চা বা আইইউজিআর বেবি হলে কেমন হবে আমি তোমাদেরকে ছবি দেখাবো। তাহলে তুমি বলবে যে দ্য বেবি হ্যাজ অ্যাভারেজ বার্থ ওয়েট। তখন প্রশ্ন করা হবে অ্যাভারেজ বার্থ ওয়েট কত। প্লিজ রিমেম্বার, আমি এটা বোল্ড করে দিয়েছি 2500 গ্রাম থেকে 4000 গ্রাম। দেখো এখন আমি কিন্তু গ্রাম লিখেছি, কোনো জায়গায় ভুল করে কেজি লেখা থাকতে পারে, কিন্তু মনে রেখো এখন আমরা নিওনেটোলজিতে আর কেজি ব্যবহার করি না, এখন সব মাপা হয় বেবিদের ওজন গ্রামে। তাহলে অ্যাভারেজ বার্থ ওয়েট একটা বেবি মানে বেবিটার বার্থ ওয়েট 250 গ্রাম থেকে 4000 গ্রাম, 2500 to 4000 গ্রাম। এবং the baby establishes independent spontaneous respiration. The baby has normal vital signs. Normal vital signs মানে কি এটা আমরা পরের স্লাইডটাতে দেখব। এবং পরে কথাটা দেখো, the baby passes urine within 24 hours. At least once urine void করবে 24 ঘন্টার মধ্যে, at least once meconium pass করবে within 48 hours. এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো এই স্লাইডটাতে মনে রাখতে হবে ফুল টার্ম বেবি কারা, নর্মাল বার্থ ওয়েট কত এটা মনে রাখতে হবে, এবং আমরা মনে রাখবো বেবি 24 ঘন্টার মধ্যে একবার ইউরিন ভয়েড করবে এবং বেবি 48 ঘন্টার মধ্যে, অন্তত 48 ঘন্টার মধ্যে একবার হলেও মেকোনিয়াম পাস করবে। কুইকলি অ্যাডাপ্টস টু চেঞ্জড এনভায়রনমেন্ট, মানে গরম লাগলে বেবিটা একটু রিয়াকশন শো করবে, ঠান্ডা লাগলে একটু কুকরি মুকরি হয়ে থাকবে। এই পয়েন্টটা বললে ভালো, না বলতে পারলে আমরা মাইন্ড করব না। তাহলে a healthy newborn is someone who is born at term, having average birth weight and having normal vital signs and establishes good spontaneous respiration, passes urine within 24 hours, and meconium should be passed within 48 hours. Vital signs গুলো তাহলে নরমাল মানে কত? স্কিন টেম্পারেচার, প্লিজ ডোন্ট ফরগেট, জিনিসটা ছোট। তুমি আমরা সবাই কিন্তু জানি যে আমাদের স্কিন টেম্পারেচার 37.5 ডিগ্রি, বেবিদের একটু বেশি আমরা ধরে নিই 37.7। আর যদি একেবারে সেলসিয়াসে মনে না থাকে সমস্যা নাই, আমরা তো আমাদের স্কিন টেম্পারেচার জানি 98.4 ডিগ্রি ফারেনহাইট, কিছুতেই ভুল করা যাবে না। এটা কিন্তু আমার অনেক ভালো ভালো স্টুডেন্টও ভাইবা বোর্ডে কত জানি নর্মাল টেম্পারেচার, মাথাটা গন্ডগোল হয়ে যায়। তাহলে 98.4 ডিগ্রি ফারেনহাইট। এখানে দেখো পালসটা কিন্তু অনেক বেশি, বেবিদের নিওনেটের নর্মাল পালস 120 to 160 বিটস পার মিনিট, ভাইবা বোর্ডে স্যাররা জানতে চাইবেন। রেসপিরেশন 40 to less than 60, 40 না হয়ে এখানে যদি তুমি 30ও বলো আমরা নিব, less than 60 বেডস পার মিনিট হতে হবে। ব্লাড প্রেশার মনে রাখার দরকার নাই, আমরা লিখেছি, এটা ইন্টার্নের সময় যখন আমাদের সাথে এনআইসি তে কাজ করবে তোমরা শিখে ফেলবে। এবং ক্যাপিলারি রিফিল টাইম লেস দেন 3 সেকেন্ড। তাহলে দেখো একটা কোশ্চেনের আনসার কিন্তু তোমাদের হয়ে গেল, হু ইজ আ হেলদি নিউবর্ন। এবং হেলদি নিউবর্নের ক্রাইটেরিয়া নিয়ে এমসিকিউ প্রশ্ন আসবে, হয়তো দিয়ে দিল যে নিউবর্নের পালস ইজ 70 to 80 বিটস পার মিনিট, the baby passes urine within 12 hours, the baby's birth weight is 1500 gram to 3000 গ্রাম, এরকম দিয়ে দিল। এই কথাগুলো ফলস দিবে, আর আমরা এতক্ষণ ধরে যা শিখলাম সেগুলো হচ্ছে ট্রু। তাহলে নিওনেট থেকে একটা চ্যাপ্টার কিন্তু আমাদের পড়া হয়ে গেল, ক্রাইটেরিয়া অফ আ হেলদি নিউবর্ন। ঠিক আছে না? পরের স্লাইডে যাচ্ছি আমরা, সহজ করে শিখবো পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। দেখো দুইটা ছবি, বাঁদিকের যে ছবিটা হেলদি নিউবর্ন, দেখো এই বেবিটা কিন্তু চোখ ঢেকে আছে, মনে হচ্ছে ও আলো দেখে মুখটাকে ঢেকে রাখছে। মুখটা ঢেকে রাখছে দুইটা অর্থ মেইন করে এখানে, সেটা হচ্ছে দ্য বেবি ইজ হ্যাভিং স্পন্টেনিয়াস মুভমেন্ট এবং জাস্ট বর্ন। দেখো ওর এখনো নাভিটা কিন্তু কাটা হয় নাই এবং বেবির গাটা ভেজা দেখা যাচ্ছে। আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, এই ছবিটা আমার তোলা, আমার বোনের বেবি,
তাহলে দেখো, আমার না, অন্য কারো তোলা, I was resuscitating the baby. তো বেবি দেখো গাটা ভিজা এবং গুড মুভমেন্ট, গায়ের রংটা সুন্দর গোলাপি, এবং ওর দেখতেই মনে হচ্ছে দ্য বেবি ইজ হ্যাভিং গুড রেসপিরেশন। দেখো ওর সাবকোস্টাল ইন্টারকোস্টাল এরিয়াগুলোতে একটু ডিপ্রেশন দেখা যাচ্ছে, তার মানে দ্য বেবি ইজ টেকিং রেসপিরেশন। মুভমেন্টটা ভালো, অ্যাক্টিভিটি শো করছে ভালো, কালার ইজ গুড। এবং এটা যদি ভিডিও হতো আমরা দেখতাম যে দ্য বেবি ইজ টেকিং রেসপিরেশন অর দ্য বেবি ইজ হ্যাভিং ব্রিদিং। সো দিস ইজ আ হেলদি নিউ বর্ন বেবি, জাস্ট বর্ন। এই যে একটু আগে যে কথাটা বললাম যে দ্য বেবিটা দেখা স্পন্টিনিয়াস ব্রিদিং এস্টাবলিশ করেছে, সো এই বেবিটা হেলদি বেবি ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। এবার ডান দিকের ছবিটা আসো, দেখো বেবিটার গায়ে ওইরকম লাইট নাই, কিন্তু দেখতে পাচ্ছ যে বেবিটার রংটা কি ভয়ানক রকম, মানে ভয়াবহ একটা রং। এই রংটা সায়ানোজড, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বেবি ইজ পেল, এবং বেবির হাত পা গুলো দেখো কেমন নিস্তেজ হয়ে পড়ে আছে, এবং খুব সম্ভবত দ্য বেবি ইজ নট হ্যাভিং এনি রেসপিরেশন। সো দ্য বেবি ইজ নট টেকিং রেসপিরেশন। তাহলে এই ডান দিকের ছবিটা দেখিয়ে আমি যদি তোমাদেরকে বলি যে অ্যাসফিক্সিয়েটেড বেবি বা হোয়াট ইজ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, তাহলে বলতে হবে ইনঅ্যাবিলিটি টু এস্টাবলিশ স্পন্টেনিয়াস সাস্টেইনড রেসপিরেশন। দুই একটা বেবি কিন্তু আমরা ডেলিভারি রুমে দেখি যে শ্বাস নিল, এরকম একটা শ্বাস নিয়ে ছেড়ে দিল, আর সে শ্বাস নিতে পারছে না। সে কিন্তু সাস্টেইন মানে স্পন্টেনিয়াস এবং রিদমিক রেসপিরেশনটা সে এস্টাবলিশ করতে পারে নাই। তাহলে ওই বাচ্চাটাকেও কিন্তু আমরা অ্যাসফিক্সিয়েটেড বেবি বলবো। তাহলে আ বেবি হু ইজ আনএবল টু এস্টাবলিশ স্পন্টেনিয়াস রেসপিরেশন ইমিডিয়েটলি আফটার বার্থ, এই বেবিটাকে আমরা বলবো দ্য বেবি ইজ হ্যাভিং পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। এখন একটু যদি দুই একটা কথা সহজ করে যদি বলি, স্যাররা অনেক সময় ভাইবা বোর্ডে জানতে চান পেরিনেটাল কেন বলছো, তো বেবি তো জন্মের পরে কাঁদতে পারছে না, এটাকে আমরা বার্থ অ্যাসফিক্সিয়া কেন বলছি না? ঘটনাটা আসলে ঘটতে শুরু করেছে, প্যাথোফিজিওলজি হ্যাজ বিন স্টার্টেড ইন্ট্রাইউটেরাইন লাইফ, মানে জন্মের আগে থেকে, যখন সে বার্থ প্রসেসে শুরু হয়েছে বেবিটার, যখন তখন থেকেই এই যে অ্যাসফিক্সিয়ার প্রসেসটা এটা শুরু হয়ে গেছে। তাহলে কোনো একটা কমপ্লেক্স প্যাথোফিজিওলজি, কোনো একটা বলবো না, একটা লম্বা কমপ্লেক্স প্যাথোফিজিওলজি আছে যেখানে আসলে এই বেবিটা এডিকুয়েট অ্যামাউন্ট অফ অক্সিজেন ইন ইউটেরো, মার গর্ভে থাকাকালীন এডিকুয়েট অ্যামাউন্ট অফ অক্সিজেন পাচ্ছিল না, এবং যেহেতু এডিকুয়েট অ্যামাউন্ট অফ অক্সিজেন পাচ্ছিল না, বেবির হার্ট কিন্তু ভালোভাবে পাম্প করছিল না, এবং দ্য বেবি ওয়াজ হ্যাভিং সার্কুলেটরি ফেইলিওর। সার্কুলেটরি ফেইলিওর হলে বেবির ভাইটাল অর্গানস গুলো adequate amount of bloodও পাচ্ছিল না। So the baby was suffering from ischemia as well as hypoxemia. সোজা কথায় in utero the baby was suffering from অথবা has been suffering from hypoxemia and ischemia. কেন হাইপোক্সেমিয়া হলো, কেন ইস্কেমিয়া হলো, তোমাদেরকে আমরা এটা ধরবো না, আর তোমাদেরকে ভাইবা বোর্ডেও হয়তো ধরা হবে না, একটু বোঝানোর জন্য যে বেবিটা ইন ইউটেরো ইন হাইপোক্সেমিয়া এবং ইস্কেমিয়াতে সাফার করছিল। এখন হাইপোক্সেমিয়া এবং ইস্কেমিয়াতে সাফার করলে পরে বেবিটা যে ডেলিভারির পরপর যেই স্টিমুলেশন গুলো বেবিকে শ্বাস নিতে উদ্দীপ্ত করত, স্টিমুলেট করত, সেই স্টিমুলেশন গুলো বেবি ঠিক মতো পারসিভ করতে পারবে না। তার মানে বেবিটা যখন ডেলিভারি হবে, বেবিটা যখন হাইপোক্সেমিয়া আর ইস্কেমিয়াতে সাফার করছে ইন ইউটেরো, মার পেটে থাকা অবস্থায়, ডেলিভারিটা অনগোয়িং, তখন বেবিটা এই খারাপ অবস্থায় আছে, তাহলে বেবিটা ডেলিভারির পর তার রেসপিরেটরি সেন্টার যেরকম করে স্টিমুলেটেড হয়ে যাবার কথা, একটা নর্মাল বেবি যেরকম করে স্টিমুলেটেড হয়ে যায়, এই বেবিটা স্টিমুলেটেড হতে পারবে না। সেজন্যই তুমি
বা আমরা ওই ডেলিভারিটা অ্যাটেন্ড করব এবং বেবিটাকে হেল্প করব টু এস্টাবলিশ রেসপিরেশন। তো একটু যদি জটিল করে এখন আমি বলি, একটু ডিপ, যে হোয়াট ইজ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, তাহলে কিন্তু দিস ইজ এ কম্বিনেশন অফ হাইপক্সেমিয়া, হাইপারকার্বিয়া। যেখানে অক্সিজেন পৌঁছাচ্ছে না সেখান থেকে তো কার্বন ডাইঅক্সাইড বেরোতে পারছে না, সুতরাং দেয়ার ইজ হাইপক্সেমিয়া, দেয়ার ইজ হাইপারকার্বিয়া অ্যান্ড দেয়ার ইজ মেটাবলিক অ্যাসিডোসিস, তাই না? যদি বাচ্চা হাইপক্সেমিয়াতে সাফার করে তাহলে তো অ্যানারোবিক মেটাবলিজম হবে, তাহলে অনেক বেশি অ্যাসিড অ্যাকুমুলেশন হবে, মেটাবলিক অ্যাসিডোসিস। সো দ্য বেবি asphyxia is a combination of hypoxemia, hypercarbia, and metabolic acidosis, and which is manifested by inability to establish spontaneous respiration. সোজা কথায় বেবিটা মার পেটে থাকাকালীন হাইপক্সেমিয়াতে সাফার করছিল, ইস্কিমিয়াতে সাফার করছিল, হাইপারকার্বিয়াতে সাফার করছিল, মেটাবলিক অ্যাসিডোসিসে সাফার করছিল ফর সাম কমপ্লেক্স রিজন, for some maternal reason or some reason in the fetus itself, এবং which may be evidenced by examining the mother. মার পেটে যখন আমরা স্টেথো রাখি বা সিটিজি করি তখন আমরা ফিটাল ডিস্ট্রেসের এভিডেন্স পাই। ওই রকম বাচ্চা যদি মায়ের ইউটেরাসে থাকে বা মা যদি লেবারে থাকে তখন আমরা দেখতে পাই বেবির মুভমেন্ট কম, মুভমেন্ট নাই, হার্ট রেট কমে যাচ্ছে। এসব দেখে আমরা বাচ্চাটাকে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া হতে পারে ভেবে আমরা বেবিটাকে রিসাসিটেশন করার জন্য প্রস্তুত হব। সুতরাং যদি বলা হয় হোয়াট ইজ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, তাহলে ওই ডেফিনেশনটা বলবে হাইপক্সিয়া, হাইপারকার্বিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস, and which is evidenced by inability to establish spontaneous respiration after birth. এত বড় কথা মনে না রাখলে কোনো মতে পাস হবে যদি জাস্ট এইটুকু বলো, the baby who is unable to establish spontaneous respiration immediately after birth. আচ্ছা, পরের স্লাইডে যাই। তাহলে হোয়াট ইজ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া আমরা কিন্তু পড়ে ফেললাম। এরপরে কথাটা হচ্ছে যে রিস্ক ফ্যাক্টরস ফর পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। এইটা আমি আসলে তোমাদেরকে পড়াতে চাই না, কারণ এটা বইয়ের মধ্যে খুব সুন্দর করে আছে। রিস্ক ফ্যাক্টর ম্যাটারনাল হতে পারে, ধরো দ্য মাদার ইজ হ্যাভিং প্রলংড লেবার, মা বাড়িতে লেবারে আসছে, তো ফ্যামিলি ট্র্যাডিশন হচ্ছে ওই বাড়ির সব বৌঝিরা বাসায় ডেলিভারি হয়, তাহলে তারা থেকে দে আর নট prepared, they are not motivated to shift the mother who is in labor, to shift the mother to a hospital. So মা লম্বা সময় ধরে প্রসব ব্যথা, মাটা কষ্ট পাচ্ছে, তাহলে ওই বেবির শরীরে কিন্তু গ্র্যাজুয়ালি অক্সিজেনের মাত্রা কমে যাবে। অথবা হতে পারে there is cephalopelvic disproportion, মাথাটা আটকে আছে, এটা হতে পারে। হতে পারে the mother is having some hypovolemia, mother is having some shock, মায়ের শরীরেই adequate amount of circulation নাই, তো বেবির শরীরে তো অক্সিজেন যাবে না, ব্লাড সাপ্লাইও যাবে না, সহজ করে কথা। অথবা কোনো কারণে there is cord prolapse, অথবা the baby is in an abnormal position, অথবা abnormal presentation, অথবা there is cord around the neck। কোনো কারণে এগুলো কারণে দেখা যাচ্ছে যে বেবিটার শরীরে adequate amount of অক্সিজেন যাচ্ছে না অথবা ব্লাড সাপ্লাই হচ্ছে না। রিস্ক ফ্যাক্টরস ফর অ্যাসফিক্সিয়া, এটা আমি ডিটেলস বলবো না, তোমাদেরকে একটু বই দেখে পড়ে ফেলতে হবে। এরপরে যে টপিকগুলো ধরা হয় সেটা হচ্ছে নিওনেটাল রিসাসিটেশন। হাউ উইল ইউ রিসাসিটেট আ বেবি, এটা এসিকিউতে আসে খুব ছোট করে। এসিকিউতে কতটুকু আমরা চাই এটা আমি তোমাদেরকে পরে বলছি, আর ভাইবা বোর্ডে কতটুকু চাই সেটাও আমরা বলছি, সেটাও আমি একটু বলবো তোমাদেরকে। তো নিওনেটাল রিসাসিটেশন ব্যাপারটা তোমরা জানো অলরেডি, স্টেপস অফ রিসাসিটেশন সহজ করে, কিন্তু রিসাসিটেশনটা যখন বলবে, যখন তোমরা যদি আমাদের কাছ থেকে বেশি নাম্বার পেতে চাও ভাইবা বোর্ডে, তাহলে কিন্তু একটু প্রিপারেশনটা বলে নিবে যে তুমি আসলে নিজেকে একটা বেবি, হ্যাঁ আমাকে ধরো আমাদের গাইনি ডিপার্টমেন্ট থেকে ডাকলো, আপা আসেন, আমাদের একটা বেবি ফিটাল ডিস্ট্রেসে আছে, একটু আপনি অ্যাটেন্ড করেন, আমি দৌড়ে গিয়ে দাঁড়ায় পড়বো না, আমি কিন্তু গিয়েই একটা
মনে করো ছোটখাটো হইচই শুরু করে দেই। এই বাচ্চা যেখানে রিসাসিটেট করব সেই রিসাসিটেশন টেবিলটা ঠিক আছে কিনা, ওটার লাইটটা ঠিক আছে কিনা, রুমে এসিটা বন্ধ আছে কিনা, রিসাসিটেশন যেখানটা করছি সেখানে টেম্পারেচার সোর্সটা ঠিক আছে কিনা, বেবিটা কি ধরনের সারফেসে আমি রাখবো। আমাকে স্টিলের ট্রেতে বেবি দিলে হবে না, আমাকে দিতে হবে এমন একটা সারফেসে যেখানে বেবিটা চট করে ঠান্ডা না হয়ে যাবে। আমার কাপড়গুলো কোথায় যেটা দিয়ে আমি বেবিকে ড্রাই করব, র‍্যাপ করব। আমার রোল অফ ক্লথ কোথায় যেটা আমি বেবির ঘাড়ের নিচে দেব। আমার আম্বু ব্যাগটা কোথায়, আম্বু ব্যাগটা আমাকে দেখান। আম্বু ব্যাগটা আমি আমি আমার স্টুডেন্টদেরকে দেখাই ক্লাসে যে আমার আম্বু ব্যাগটা ঠিক মতো নোংরা হয়ে আছে কিনা। আমি জানি না বেবির বার্থ ওয়েট কত, হতে পারে বেবিটা আমার 1.5 কেজি 1500 গ্রামে আমার হাতে আসছে, অথবা বেবিটা আমার হাতে আসবে 4000 গ্রামে, আমি জানি না। আমি কয়েকটা শেপের কয়েকটা সাইজের মাস্ক চাই, ফাংশনিং আম্বু ব্যাগ চাই, এবং আমি চাইবো একটা সেন্ট্রাল অক্সিজেন সোর্স, 100% অক্সিজেন থাকছে কিনা এটাও আমি চাইবো। আমি একটু চেক করে নিব আমি সাকার মেশিন যেটা দিয়ে বেবিটাকে সাকশন দিব এটা ঠিক আছে কিনা। আমি দেখে নিব যে আমি যে বেবির আম্বিলিক্যাল কর্ডটা কাটবো সিজারটা স্টেরাইল আছে কিনা, আম্বিলিক্যাল কর্ড ক্ল্যাম্পটা ঠিক আছে কিনা, আমার একটা ঘড়ি আছে কিনা, আমি কতটুকু সময় ব্যয় করলাম সেটা ঠিক আছে কিনা এটা দেখে নিব। আমি দেখে নিব আমার স্টেথোটা ঠিক মতো কাজ করছে কিনা, এটা আমি দেখে নিব। এবং আমি দেখে নিব আমার সাথে তোমরা কেউ আছো কিনা যে কিনা আমাকে হেল্প করতে পারবে, কারণ আমার একজন অ্যাসিস্ট্যান্ট দরকার লাগতে পারে। বেবি অনেক খারাপ থাকলে আমাকে কারো হেল্প নেওয়ার প্রয়োজন পড়তে পারে। এবং কিছু ড্রাগও আমরা রেডি রাখি, একটা নরমাল স্যালাইন, আইভি ক্যানুলা, আম্বিলিক্যাল ক্যাথেটার, কিছু সিরিঞ্জ, অ্যাড্রেনালিন ইনজেকশন, তারপরে সোডিয়াম বাইকার্বনেট, গ্লুকোজ অনেক সময় দরকার লাগে, যদিও আমরা ডিরেক্টলি গ্লুকোজ দেই না। অনেক সময় ন্যালোক্সোন আমাদের দরকার পড়ে, যদি আমি এ পর্যন্ত কোনো বেবিকে ন্যালোক্সোন দেই নাই। তাহলে আমাদের আইসোটনিক ফ্লুইড, তারপরে হচ্ছে ইনফিউশন সেট বা মাইক্রোবুরেট, আইভি ক্যানুলা বেবির সাইজের, আম্বিলিক্যাল ক্যাথেটার করার দরকার লাগতে পারে সেটা, এবং কিছু ড্রাগস লাইক সোডিয়াম বাইকার্বনেট, অ্যাড্রেনালিন, অনেক সময় ডোপামিন, ডোভিটামিন, এগুলো পরে কথা, এগুলো ঠিক ওই মুহূর্তে ডেলিভারি রুমে আমাদের লাগবে। এখন তোমাদের কাছে আমি যদি প্রশ্ন করি যে তুমি বললা যে ম্যাডাম আমি একটা সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই চাই, আমি সাকার মেশিন ঠিক আছে কিনা দেখতে চাই, আমি একটা সুন্দর রিসাসিটেশন টেবিল চাই ফিশার পেকেল কোম্পানির। তো তখন আমরা যদি তোমাদেরকে প্রশ্ন করি, ধরো তুমি ভুরুঙ্গামারি উপজেলা হেলথ কমপ্লেক্সে, সেখানে কিছু নাই, তখন কি হবে? তখনও তোমার কিছু প্রিপারেশন লাগবে। তখন সেখানে তুমি অবশ্যই একটা সারফেস পাবে, অ্যাটলিস্ট একটা টেবিল, তারপরে ওয়ার্ম ক্লথ পাবা তুমি, অ্যাটলিস্ট অন্তত জীবাণুমুক্ত কিছু কাপড় তুমি তো পাবাই। আম্বু ব্যাগ তো অবশ্যই তোমার থাকবে, তোমার কাছে একটা স্টপ ওয়াচ থাকবে, তোমার কাছে একটা স্টেথো অবশ্যই আছে, তারপরে হচ্ছে ঘড়ি তো অবশ্যই তোমার কাছে থাকবে, সিজার থাকবে, আম্বেলিকাল ক্ল্যাম্প না থাকলে অন্তত স্টেরাইল সুতা থাকবে যেটা দিয়ে তুমি বেবির আম্বেলিকাল কর্ডটা বাঁধতে পারবে। সুতরাং তোমাকে যদি আমি প্রশ্ন করে ফেলি ভাইবা বোর্ডে যে এত তুমি টারশিয়ারি সেন্টার এনাম মেডিকেল কলেজের মতো বা ঢাকা মেডিকেল কলেজের মতো টারশিয়ারি সেন্টারে তুমি নাই, তুমি একটা উপজেলা হেলথ কমপ্লেক্স বা একটা কমিউনিটি ক্লিনিকে আছো, তখন কি তুমি বাচ্চাকে রিসাসিটেট করতে পারবে না? তখনকার যত জায়গা তত ব্যবস্থা, তো তখন তুমি ওখানকার মতন করে প্রিপারেশন নিবে। সুতরাং রিসাসিটেশন শুরু যদি আমরা যদি জিজ্ঞেস করি কিভাবে রিসাসিটেট করবে, তাহলে প্রথমে কিন্তু বলে দিতে হবে যে ম্যাডাম আমি প্রিপারেশন নিব। কি কি প্রিপারেশন আমরা বলেছি, স্টেপস গুলো আমরা একটু পড়বো। স্টেপস গুলো খুব সহজ। স্টেপসটা যখন আমরা পড়াতে যাই, এটা হচ্ছে হেল্পিং বেবিজ ব্রেথ। আমি তোমাদেরকে একটু দেখাই। আমরা বলছিলাম যে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া রিসাসিটেশনের প্রিপারেশন পর্যন্ত আমরা বলেছিলাম। এরপরে যে জিনিসটা যেটা আমরা বলছিলাম যে প্রিপারেশন যখন আমরা নিব সেটা কিন্তু ডিফারেন্ট লেভেলস হবে, মানে প্রিপারেশন না রিসাসিটেশনের। যে বেবিটা এনাম মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, ইউনাইটেড হসপিটাল, অ্যাপোলো হসপিটালে ডেলিভারি হবে, তার সেই বেবিটার রিসাসিটেট করতে যে ফ্যাসিলিটিস থাকবে, আমরা যখন একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে অথবা একটা কমিউনিটি ক্লিনিকে বেবিকে ডেলিভারি করব, এই সার্ভিসটুকু কিন্তু আমরা দিতে পারবো না।
ওই যে লো অথবা ইনঅ্যাডিকুয়েট ফ্যাসিলিটি বা অল্প ফ্যাসিলিটি যেখানে আছে সেখানে আমরা বেবিকে যেভাবে ম্যানেজ করব সেই প্রোটোকলটাকে সহজ করে এখন আমাদের বাংলাদেশ সরকার একটা নতুন প্রোটোকল করেছেন, সেটা হচ্ছে হেল্পিং বেবিজ ব্রিথ। হেল্পিং বেবিজ ব্রিথ কথাটার মানে হচ্ছে 1 মিনিটের মধ্যে খুব সহজ করে আমরা বাচ্চাটাকে কিভাবে রিসাসিটেট করতে পারবো। সেটা শুধুমাত্র যে প্রফেসর শাহিন অথবা ডক্টর অমুকই হতে হবে তা না, যে কোনো একজন হেলথ কেয়ার গিভার, এমনকি মিডওয়াইফ যারা বা ট্রেন্ড বার্থ অ্যাটেন্ডেন্ট যারা, স্কিল্ড বার্থ অ্যাটেন্ডেন্ট বা যাদেরকে সহজ কথায় আমরা বলতে পারি প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী, তারাও কিন্তু করতে পারবেন। সেটা হচ্ছে হেল্পিং বেবিজ ব্রিথ। এখন হেল্পিং বেবিজ ব্রিথের সহজ যে জিনিসটা, কথাটাই হচ্ছে যে গোল্ডেন 1 মিনিট, মানে যা করার, আসলে রিসাসিটেশনের মূল কথাটাই হচ্ছে যা করার আমাকে 1 মিনিটের মধ্যে করে ফেলতে হবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিনিট, যেখানে এভরি সেকেন্ড কাউন্টস। প্রতিটা সেকেন্ড আমাকে এখানে কাজে লাগাতে হবে। এখন দেখো হেল্পিং বেবিজ ব্রিথের কথাটা আমি একটু আগে বলে দিই, কারণ এটা স্যাররা শুনতে চান অনেক সময়। দেখো বড় একটা, এই যে এতখানি সবুজ, হালকা সবুজ লেমন ইয়েলো কালার, 80 to 90% বাচ্চাকে আমরা জন্মের সময় অ্যাসেস করে ভালো পাই এবং রুটিন কেয়ার করলেই বেবিরা ভালো হয়ে যায়। এখন কথা হচ্ছে ম্যাডাম তাহলে অ্যাসেসমেন্ট কি করব? একটা বেবি যে জন্মের পরে ভালো না খারাপ আমি কি করে বুঝবো? বোঝার রাস্তাটা হচ্ছে আমি দেখব বেবির, ওই যে আমরা প্রথমবার দেখেছিলাম ছবিটাতে যে বেবির কালারটা কেমন, একদম পেল ফ্যাকাশে রং না একদম নীলচে হয়ে আছে, কালচে, নীলচে, অ্যাশেন গ্রে, ছাই বর্ণ বলে। অনেক মায়েরা এসে আমাদের কাছে বলে, দাদিরা বলে নাতি আমার ছাই বর্ণ জন্মগ্রহণ করছে, জন্মাইছেই ছাই বর্ণ। তাহলে ওই কালারটা দেখবো আমরা, বেবির মুভমেন্টটা দেখবো এবং দেখবো যে বেবি রেসপিরেশন নিচ্ছে কিনা। তাহলে আমরা প্রথমে দেখলাম বেবির কালার, দেখলাম বেবির মুভমেন্ট, দেখলাম বেবির ব্রিদিং এফোর্ট, এবং আরেকটু সময় যদি পাই আমি, তাহলে আমি বেবির কর্ডটা, পালস কর্ড, আম্বিলিক্যাল কর্ডটা ধরলে আমি দেখে ফেলতে পারবো যে এই বেবির পালস রেটটা কেমন, এটা কি 100 নিচে না 100 উপরে। আমরা, তুমিও হাত দিলে বুঝে যাবা, আমাদের মতো এক্সপিরিয়েন্স হলে তো আরো ভালো বুঝে যাবা। তাহলে 4টা পয়েন্ট দেখে আমরা বুঝতে পারি whether the baby is having asphyxia or it is a healthy newborn। তাহলে ভাইবা বোর্ডে যদি প্রশ্ন করা হয় যে তোমার কাছে একটা বেবি জন্মগ্রহণ করলো, তোমার হাতে দেওয়া হলো, তুমি কিভাবে বুঝবে যে বেবিটা হেলদি না অ্যাসফিক্সিয়েটেড? তাহলে আমরা বলবো যে আমরা বেবির কালার দেখবো, আমরা বেবির অ্যাক্টিভিটি বা মুভমেন্ট বা মাসল টোন একই কথা দেখবো, আমরা বেবির কালার, অ্যাক্টিভিটি, রেসপিরেশন, আরেকটা হচ্ছে হার্ট রেট দেখবো। হার্ট রেট 100 এর নিচে হলে বুঝতে হবে বেবি খারাপ, কালার সায়ানোজড অথবা পেল হলে খারাপ, কোনো মুভমেন্ট শো করবে না এবং দেয়ার উইল বি নো ব্রিদিং এফোর্ট। এগুলো না থাকলে আমরা বেবিটাকে রিসাসিটেট করে ফেলবো দ্রুত। আর এই যে এতক্ষণ ধরে যেগুলো বললাম, কালার ভালো পিঙ্ক, ওই যে আমরা ছবিটা প্রথমে দেখালাম, ওই রকম হলে বেবিটাকে আমরা তাড়াতাড়ি করে মুছে ফেলবো, আম্বিলিক্যাল কর্ডটা স্টেরাইল কর্ড টাই দিয়ে বাঁধবো, তারপরে কাটবো, মার বুকে দুধ খেতে দিয়ে দিব। এখন হচ্ছে ওই খারাপ বাচ্চা, এই যারা মোটামুটি ধরো 10%-এর মতো কাঁদলো না, বা দ্য বেবি ইজ নট হ্যাভিং গুড অ্যাক্টিভিটি, বা হার্ট রেটটা 100-র কম, এদেরকে আমরা কি করব? এদেরকে আমরা খুব র্যাপিডলি 1 পিস অফ ক্লথ দিয়ে খুব তাড়াতাড়ি মুছে ফেলবো এবং ওয়ার্মথ মানে গরম করব। ভাইবা বোর্ড অনেকে বলে ফেলেন ম্যাডাম বাবুকে মুছবো তারপরে গরম করব। গরমটা আসলে আমরা ওই মুহূর্তে আচ্ছা ঠিক আছে হিটারের কাছে ধরে রাখি, গরম করি, ওইটা তো করা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এমন একটা হিট সোর্সের কাছে বাবুকে রাখতে হবে যেখান থেকে হিট এসে বেবিটা গরম থাকবে। মার পেট থেকে কিন্তু সে গরম হয়েই আসছে। ওই যে 37, মায়ের কোর টেম্পারেচার 37.5, ওই টেম্পারেচারটা বেবির শরীরে আছে, কিন্তু দ্রুত যদি না মুছি তাহলে দ্রুত সে ঠান্ডা হয়ে যাবে, কারণ তার শরীরটা ভেজা। তাহলে আমাকে তাড়াতাড়ি তাকে মুছে ফেলতে হবে, তাকে যতটুকু সম্ভব একটু র্যাপ করে ফেলতে হবে, কিপিং দ্য মাউথ, ফেস অ্যান্ড চেস্ট ওপেন, অতটুকু রেখে বাকিটুকু আমি ঢেকে ফেলবো।
এবং একটা হিট সোর্সের কাছে বাবুকে রাখবো। এই যে বেবিকে আমি মুছলাম, বেবির গায়েরটা মুছে আরেকটা কাপড় নিলাম, এই মোছাটা কিন্তু একটা স্টিমুলেশন। অনেক বেবি আছে, এই যে দেখো এখানে 8 থেকে 10%, এই বেবিরা কিন্তু এই যে আমি এতখানি মুছলাম, এই মোছার কারণেই কিন্তু বেবিরা কান্না করে দেয়। ধরো আমি তো দেখি যে আমি 100টা বাচ্চা যদি ডেলিভারি অ্যাটেন্ড করি, 98% বেবি এর মধ্যেই কেঁদে দেয়, কেঁদে দিবে। এই যে মুছলাম একটুখানি, এগুলো এগুলো একটু পরিষ্কার করলাম, হাতটা পরিষ্কার করলাম, পরিষ্কার না ঠিক মোছা। যেই এদের শরীরে যে সাদা যে লাইকার গুলো থাকে, বা আমরা ভার্নিক্স ক্যাজিওসা বলি, ক্রিমি খুব, ওইটা মোছার দরকার নেই, শুধু পানিটা মুছে ফেললেই হবে, অ্যামনিওটিক ফ্লুইডটা। সো এর মধ্যেই বাচ্চা কেঁদে দেবার সম্ভাবনা আছে, কিন্তু এই এতটুকু করার পরেও কিন্তু বেবি কাঁদে না। এই যে মুছলাম, একটু একটু মুখের ভেতর আঙ্গুল দিয়ে একটু নরম কাপড় দিয়ে মুখের ভেতরটা ক্লিন করে দিলাম, কাঁদলো না। তখন আমাকে যেটা করতে হবে, এর পরের স্টেপটা হচ্ছে বেবিটাকে আমার পজিশন করতে হবে। পজিশনটা কিভাবে করব, সেটা হচ্ছে নিউট্রাল পজিশন। একটা রোল অফ ক্লথ বেবির ঘাড়ের নিচে দিয়ে বেবির নেকটাকে আমি মাইল্ডলি এক্সটেন্ড করবো। একদম এইরকম এক্সটেন্ডও করব না, আবার একদম ঝুঁকে থাকে এরকমও করবো না, একটু মাইল্ড এক্সটেনশন করব, সো দ্যাট তার এয়ারওয়েটা স্ট্রেট লাইনে থাকে। এবং ওই সময়ও কিন্তু এয়ারওয়েটা ক্লিন করে দেব একটু আমি। এয়ারওয়ে ক্লিন করার জন্য যেটা বলছিলাম, যে আমি তো আমার এনাম মেডিকেল কলেজে সাকার মেশিন আছে, চট করে সাকশন দিয়ে দিলাম। অনেক জায়গাতে সাকার মেশিন নাই, তখন আমরা যেটা করি পেঙ্গুইন সাকার বলে, বাল্ব সাকার বলে, একটু চাপ দিয়ে ছেড়ে দিলে নেগেটিভ প্রেসারে বাবুর মুখের ভেতর থেকে কফ টফটা ক্লিয়ার করে ফেলা যায়। প্রথমে মুখের ভেতরটা একটু সাকার দিয়ে ক্লিন করে ফেললাম, বা পেঙ্গুইন সাকার দিয়ে, তারপরে নাকটা পরিষ্কার করলাম। এই যে আমি মুখের ভেতরটা ক্লিন করলাম, নাকের ভেতরটা ক্লিন করলাম, এটাতেও কিন্তু অনেক বেবি, এটাও একটা স্টিমুলেশন, অনেক বেবি কিন্তু রেসপিরেশন শুরু করে। এই যে নিউট্রাল পজিশন করলাম এবং একটু নিউট্রাল এক্সটেন্ড করে, একটু এক্সটেন্ড করে নিউট্রাল পজিশন করে এয়ারওয়েটা ক্লিন করলাম, এতেও বেবি কাঁদে না। কাঁদলে তখন আরেকটু এক্সটেন্ডেড স্টিমুলেশন আমরা দেই। সেটা কি, সেটা হচ্ছে বেবির পিঠে একটু জোরে জোরে ম্যাসেজ করে, হালকা না, একটু আদর না, একটু ব্যথা দেওয়ার মতো করে ম্যাসেজ করে, সো দ্যাট ওর ইন্টারকস্টাল নার্ভ গুলো স্টিমুলেটেড হয় এন্ড বেবি স্টার্টস। পায়ের তলাতেও একটু টোকা দিই। সিনেমাতে তোমরা যেরকম দেখতে পাও যে গোড়ালিতে ধরে পিঠে জোরে জোরে থাপড় দাও, ওই দিন আর এখন নাই। আমরা বরং বেবিকে পিঠে একটু ম্যাসেজ করি, পায়ের তলায় একটু টোকা দেই, এটাতেও বেবিরা মোটামুটি বলতে পারো 99% বেবি এটাতে কেঁদে দেয়। এতেও যদি বেবিটা না কাঁদে এবং আমরা দেখতে পাচ্ছি বেবির হার্ট রেট, স্টেথো দিয়ে তুমি প্রিকোডিয়ামে দেখতে পারো, অথবা কর্ডটা পালসেটাইল কর্ডটা যদি তুমি দেখো, সেখানে দেখতে পাচ্ছ যে হার্ট রেট কমে যাচ্ছে, গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে, 100 নিচে আরো কমে যাচ্ছে। তখন কিন্তু আমরা তাকে ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশন শুরু করব, যেটা এখানে লেখা আছে। এই ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশন দেয়া পর্যন্ত এইটুকু যদি আমরা করতে পারি, বলতে পারি যে মোর দেন 99% বেবি আমরা উই ক্যান ব্রিং টু লাইফ। এবং দিস ইজ দ্য এইম অফ হেল্পিং বেবিজ ব্রেথ। এই যে আমরা অ্যাসেসমেন্ট করলাম, ড্রাই করলাম, বেবিটাকে গরম করার রাখার চেষ্টা করলাম, এয়ারওয়েটা ক্লিন করলাম বাই গিভিং সাকশন, তাকে স্টিমুলেশন দিলাম অন দ্য ব্যাক অথবা পায়ের তলায় টোকা দিলাম, এবং তারপরেও রেসপন্স যদি না করে এবং হার্ট রেট কমে যেতে থাকে লেস দেন 100, তখন আমরা ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশনে যাব উইথ আম্বু ব্যাগ। এবং এখন সকল স্বাস্থ্যকর্মী যারা বার্থ রিলেটেড কমিউনিটিতে কাজ করেন, বা ট্রেডিশনাল স্কিল্ড বার্থ অ্যাটেন্ডেন্ট যারা আছেন, ধাত্রী প্রশিক্ষণ প্রাপ্ত, তারা কিন্তু এই আম্বু ব্যাগ দিয়ে বেবি রিসাসিটেট করা, তার মানে হেল্পিং বেবিজ ব্রিথ জানেন। এবং এই রিসাসিটেট করতে করতে, আম্বু ব্যাগ করতে করতে, আম্বু ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশন করতে করতে বেবিকে হসপিটালে নিয়ে আসতে হবে। এটুকুই হচ্ছে হেল্পিং বেবিজ ব্রেথের আওতা, এটুকুই আওতায় আছে হেল্পিং বেবিজ ব্রেথের। এই হেল্পিং বেবিজ ব্রেথ যে কথাগুলো বললাম আমি, এই কথাটা এখানে লেখা আছে যে সুস্থ থাকলে বেবিকে আমরা মার কোলে দিয়ে দিব। কিন্তু যদি দেখা যায় যে না, এই বেবিটা ব্রিদিং ওয়েল, ভালো, ঠিক আছে, কিন্তু যদি দেখা যায় যে না, বেবিটা ভালো না,
বেবিটাকে দেখতে আমাদের ভালো লাগছে না, তখন বেবিটা একটু সায়ানোজড, নট ক্রাইং। এই দেখো এই বেবিটা কিন্তু পিঙ্ক, আর এই বেবিটা কিন্তু পিঙ্ক না। এই বেবিটাকে তাড়াতাড়ি মুছে, ওই যে পেঙ্গুইন সাকার কথা বলছিলাম, সাকার দিয়ে মুখটা ক্লিন করে তাড়াতাড়ি একটু র্যাপ করার কথা বলছি, যে মুখ আর পেটটা খোলা রেখে র্যাপ করে বেবিকে তাড়াতাড়ি করে এয়ারওয়েটা ক্লিন করার পরে তারপরেও সে কাঁদলো না, তখন এই যে ব্যাগ এন্ড মাস্ক, সরি এটা পেঙ্গুইন সাকার, তারপরে হচ্ছে আমরা ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশন শুরু করব। কর্ডটা তখন মার কাছ থেকে কেটে আলাদা করে নিয়ে এসে, এতক্ষণ কিন্তু বেবি মায়ের পেটের উপরে ছিল, মায়ের পেটের উপরে, এখন কিন্তু হেলদি বেবিকে মার কাছে আমরা দিয়ে দিলাম। এই বেবিটা আনহেলদি, এই বেবিটাকে আমরা অন্য একটা জায়গায় নিয়ে আসলাম, নিয়ে এসে আবারও দেখো এটা হচ্ছে ছোট্ট বাল্ব সাকার, এটা দিয়ে এয়ারওয়েটা ক্লিন করে ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশন শুরু করলাম। এবং এই ব্যাপারটা কিন্তু 60 সেকেন্ড, দেখো এই পর্যন্ত এই জিনিসগুলো করে ফেলতে হবে তোমাকে 60 সেকেন্ডের মধ্যে। এবং বেবি রেসপিরেশন যখন নিল না, তখন কিন্তু আমি আলাদা করে ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশন, এবং এই যে স্টেথো দেখা যাচ্ছে, স্টেথো দিয়ে বেবির হার্ট রেট আমি কম দেখছি, এবং ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশনে বেবি রেসপিরেশন স্টিমুলেটেড হচ্ছে না। সো আই শুড টেক দ্য পেশেন্ট টু অ্যাডভান্স কেয়ার, মানে আমাকে এবার তাকে হসপিটালে নিতে হবে। এবং প্রিপারেশন গুলো এখানে লেখা আছে, এই যে গ্লাভস, কর্ড টাই, কর্ড কাট, মাথার একটা ক্যাপ, সাকার, আম্বু ব্যাগ, এগুলো হচ্ছে হেল্পিং বেবিজ ব্রিথের প্রিপারেশন। এখন কথা হচ্ছে হসপিটালে আছি, তাহলে আমি কি করব? ওই যে তোমাদেরকে যে প্রশ্নটা করেছিলাম, প্রশ্নটা ছিল যে হোয়াট আর দ্য স্টেপস অফ রিসাসিটেশন, রিটেনে এই প্রশ্নটা আসে। স্টেপস অফ রিসাসিটেশন যদি বলা হয়, তাহলে তুমি এই কথাগুলো লিখবে, আইদার ইন দি ইনভার্টোগ্রাম ফর্মে। ইনভার্টোগ্রাম মানে যে পিরামিডের এপেক্সটা নিচের দিকে, উল্টা পিরামিড বলতে পারো। এখানে প্রথমে হচ্ছে ড্রাইভ করতে হবে, টেম্পারেচার প্রোভাইড করতে হবে, বেবিটাকে নিউট্রাল পজিশনে করতে হবে, একটু ঘাটটা এরকম যেটা বলেছি, সাকশনিং করব আমরা, যদি সেন্ট্রাল সাকার থাকে সাকার দিয়ে, ইলেকট্রিক সাকার অথবা ম্যানুয়াল সাকার দিয়ে বেবিটাকে একটু স্টিমুলেশন দিব, মেসেজিং অন দ্য ব্যাক। এরপরে যদি দেখা যাচ্ছে না বেবির হার্ট রেট কমে যাচ্ছে, 100 এর কম, তখন আমরা তাকে ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশন দিব। ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশনে 5টা ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশন যখন আমরা দিব, তখন কিন্তু খেয়াল রাখবো যে চেস্ট ফুলছে কিনা, তার চেস্টটা এক্সপান্ডেড হচ্ছে কিনা, এটা খেয়াল করে 5টা ইনফ্লেশন ব্রেথ দেওয়ার পরে আবার আমি তার হার্ট রেটটা দেখবো। হার্ট রেট 60-এরও কমে যাচ্ছে, 60 পার মিনিটেরও কম, তখন কিন্তু আমরা বেবিকে এই যে কার্ডিয়াক মেসেজ দিব। কার্ডিয়াক মেসেজ দিতে দিতে যদি হার্ট রেট ইমপ্রুভ করে এবং স্পন্টিনিয়াস ব্রিদিং আসে ভালো, না আসলে এবার আমাকে এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন করতে হবে এবং ড্রাগস দিতে হবে, লাইক নর্মাল স্যালাইন, অ্যাড্রেনালিন এবং অন্যান্য ওষুধপত্র। তাহলে যদি তোমাকে বলা হয় ভাইবা বোর্ডে হোয়াট আর দ্য স্টেপস অফ রিসাসিটেশন, এটার উত্তর এটা। আর যদি রিটেনে আসে হোয়াট মেনশন দ্য স্টেপস অফ রিসাসিটেশন ইন শর্ট, তাহলেও তুমি এটা দিবে। আর যদি বলা হয় যে রাইট ডাউন দ্য রিসাসিটেশন ইনভার্টোগ্রাম এসিকিউতে, তাহলেও কিন্তু তুমি এটাই দিবে। আমরা কিন্তু রিটেনের একটা প্রশ্নের একটা অংশ শিখে ফেললাম। এইটাই হচ্ছে, যদি তুমি ফ্লো চার্টটা দিতে পারো আরো ভালো। এটা সব বইয়ে আছে, আবিদ হোসেন মোল্লা স্যারের বইতে আছে, এমআর খান স্যারের বইতে আছে। দেখো এই হেল্পিং বেবিজ ব্রিথ হচ্ছে এই 1 মিনিট পর্যন্ত, যে আমরা বেবিকে পজিটিভ প্রেসার ভেন্টিলেশন দিব, এই যে পিপিভি মানে ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশন। এরপরেও যদি হার্ট রেট বিলো 100 হয়ে যায়, তখন কিন্তু আমরা বেবিকে ইটি টিউব দিব এবং চেস্ট কম্প্রেশন স্টার্ট করব। এবং এই ইনটিউবেট করে টোরে বাকি এই ডেলিভারি রুমে ইনটিউবেট করার পরে আমরা বেবিকে এনআইসিইউ তে পাঠিয়ে দেব। তাহলে স্টেপস অফ রিসাসিটেশন এভাবে দিতে পারো, অথবা আগের যে স্লাইডটাতে রিসাসিটেশন ইনভার্টোগ্রাম এখানে আছে সেটা দিতে পারো। আর যদি আলাদা করে তোমাকে ভাইবা বোর্ডে হেল্পিং বেবিজ ব্রিথের কথা বলা হয়, তাহলে ওই আম্বু ব্যাগ করা পর্যন্ত তুমি বলবে। আচ্ছা, এখন আমরা ওই আগের জায়গাটাতে চলে যাই। আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে আমরা কি পড়বো পেরিনেটালে। অলরেডি রিস্ক ফ্যাক্টর আমরা পড়ে ফেলবো,
নিওনেটাল রিসাসিটেশন তো পড়লাম এতক্ষণ ধরে, হেল্পিং বেবিজ ব্রেথও পড়ে ফেললাম। কমপ্লিকেশনস অফ অ্যাসফিক্সিয়া একটু ছোট করে বলি। এতক্ষণে কিন্তু আমরা জেনে গেছি যে অ্যাসফিক্সিয়া কথাটার মানে হচ্ছে দেয়ার ইজ হাইপোক্সেমিয়া, there is prolonged hypoxemia, prolonged hypercarbia, metabolic acidosis. এখন ব্রেইনে অক্সিজেন যায় নাই এবং অ্যাডিকুয়েট ব্লাড যায় নাই, তাহলে ব্রেইনের নিউরোনাল ইনজুরি, সোজা কথায় নিউরনের ইনজুরি। কি ধরনের ইনজুরি? হাইপোক্সেমিক অ্যান্ড ইস্কেমিক এনকেফালোপ্যাথি। তাহলে ব্রেইনের কমপ্লিকেশন কি হবে, সিএনএস কমপ্লিকেশন কি হবে পেরিনেটাল অ্যাসফিক্সিয়ায়? ব্রেইনে এডিকুয়েট অ্যামাউন্ট অফ অক্সিজেন যায় নাই, এডিকুয়েট অ্যামাউন্ট অফ ব্লাডও যায় নাই, দ্যাট ইজ ওয়াই দেয়ার ইজ হাইপোক্সেমিক অথবা হাইপোক্সিক ইস্কেমিক এনকেফালোপ্যাথি। তাহলে আমি যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য সিএনএস কমপ্লিকেশন অফ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, শর্ট করে আনসার করে দিবা ম্যাডাম, এখানে হাইপোক্সিক ইস্কেমিক এনকেফালোপ্যাথি হয়। আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইন্ট্রাক্রানিয়াল হেমোরেজ হয়। যেহেতু ছোট ছোট ব্লাড ভেসেল থাকে এবং ইস্কিমিয়ার জন্য ব্লাড ভেসেল গুলো ড্যামেজ হয়, সেই কারণে সেখানে আরো কিছু কমপ্লেক্স প্যাথোজেনেসিস আছে, তোমাদেরকে ওইটুকু বলতে চাই না। সিএনএস কমপ্লিকেশন অফ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া ইজ, আমরা মনে রাখবো, হাইপোক্সিক ইস্কেমিক এনকেফালোপ্যাথি অ্যান্ড ইন্ট্রাক্রানিয়াল হেমোরেজ। মনে থাকবে তো দুইটা। এবার আসি কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন। কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনও ওই কথাটা মাথায় রাখবা যে দ্য বেবি হ্যাজ বিন সাফারিং ফ্রম হাইপোক্সেমিয়া অ্যান্ড ইস্কেমিয়া, তাহলে তার কিন্তু কার্ডিয়াক মাসেল গুলো একটু কিছু ড্যামেজ হয়ে গেছে। এটাকে বলা হয় পোস্ট অ্যাসফিক্সিয়াল কার্ডিওমায়োপ্যাথি, অথবা সোজা করে ইস্কেমিক কিছু ড্যামেজ হয়ে গেছে তার হার্টে, সে কারণে হার্টের কন্ট্রাক্টিলিটি কিন্তু খুব ভালো থাকবে না এবং এটার জন্য পেরিফেরাল পারফিউশনটা কম থাকবে এবং দ্য বেবি উইল সাফার ফ্রম মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসটাও কিন্তু একটা মেটাবলিক কমপ্লিকেশন, মনে রাখবা। এবং যেহেতু কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি ভালো না, সেই জন্য দ্য বেবি উইল সাফার ফ্রম পোস্ট অ্যাসফিক্সিয়াল কার্ডিওমায়োপ্যাথি অ্যান্ড হাইপোটেনশন অ্যান্ড পুয়ার পেরিফেরাল পারফিউশন। তাহলে আমরা দুইটা সিস্টেমের কমপ্লিকেশন কিন্তু জেনে ফেললাম, সিএনএস, কার্ডিওভাস্কুলার। এগুলো সব আমি ইমিডিয়েট কমপ্লিকেশন বলছি। এবার আসি পালমোনারি কমপ্লিকেশন। যেহেতু ইস্কিমিয়া এন্ড হাইপোক্সিমিয়া, সেখানে দেখা যাবে পালমোনারি ব্লাড ভেসেল গুলোতে অনেক এক্সটেন্সিভ ড্যামেজ হয় এবং আরো কিছু কনজাম্পশন, কোয়াগুলোপ্যাথি, অনেক অনেক ব্যাপার আছে, ডিআইসি হয়, সেজন্য পালমোনারি হেমোরেজ হবে, ম্যাসিভ পালমোনারি হেমোরেজ হতে পারে। তিনটা সিস্টেমের কমপ্লিকেশন কিন্তু আমরা মনে রাখলাম। এবার আসি কিডনিতে কি হবে, রেনাল সিস্টেমে। As because there is hypoxemia and ischemia, there will be tubular necrosis. আর acute tubular necrosis হলে তো acute kidney injury। তাহলে কিন্তু আমরা রেনাল সিস্টেমে মনে রাখবো acute tubular necrosis এবং acute kidney injury হতে পারে বেবিটার। এবার জিআইটি কমপ্লিকেশন মনে রাখি। যেহেতু এক্সটেন্সিভ হাইপোক্সেমিয়া এন্ড ইস্কেমিয়া, গাটের ছোট ছোট ব্লাড ভেসেল গুলো কিন্তু ইস্কেমিক ড্যামেজ হয়, মাইক্রোথ্রম্বাই হয়, ছোট ছোট থ্রম্বাই হয়ে গাটে ব্লাড সাপ্লাই থাকে না, ছোট ছোট জায়গা নেক্রোসিস হয়ে যায়, সেজন্য সেখানে নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস হয়। তোমরা অনেকে জানবা, জেনে থাকবা, তোমাদের মধ্যে কেউ কেউ জানো যে নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস কিন্তু লো বার্থ ওয়েট বেবিদের কমপ্লিকেশন, কিন্তু টার্ম বেবিদেরও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট বার্থ ওয়েট এবং টার্ম, এই বেবিদেরও কিন্তু নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস হতে পারে। তাহলে আমরা সিএনএস কমপ্লিকেশন জানলাম, পালমোনারি কমপ্লিকেশন জানলাম, কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন জানলাম, রেনাল কমপ্লিকেশন জানলাম, জিআইটি কমপ্লিকেশন জানলাম। মেটাবলিক কমপ্লিকেশন তোমরা সবাই পারবা, মেটাবলিক অ্যাসিডোসিস হবে, হাইপোগ্লাইসিমিয়া হয়ে যেতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, জানো। ইতিমধ্যে হেমাটোলজিক্যাল কমপ্লিকেশনও তোমরা কিন্তু কিছুটা বুঝে ফেলতে পারো, এই বেবিটার ডিআইসি হবে। কেন ডিআইসি হবে? কারণ এই হাইপোক্সেমিয়া এবং ইস্কেমিয়ার জন্য ছোট ছোট ক্যাপিলারি গুলোতে ইনজুরি হবে, এন্ডোথেলিয়াল ইনজুরি। যেখানে এন্ডোথেলিয়াল ড্যামেজ বা ইনজুরি হবে সেখানেই ছোট্ট করে থ্রম্বাই হবে, যেখানেই ছোট থ্রম্বাই হবে সেখানে বড় থ্রম্বাই হবে, যেখানেই বড় থ্রম্বাই হবে সেখানেই ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন হবে এবং এই বেবিগুলো ডিআইসি ডেভেলপ করতে পারে এবং
থ্রোম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করতে পারে। আরো কিছু কমপ্লিকেশন আছে, সেটাতে আমি না যাই। তাহলে আমরা এই সিস্টেম ওয়াইজ মনে করে ইমিডিয়েট কমপ্লিকেশন গুলো মনে রাখবো। আর লেট কমপ্লিকেশন তো সহজ, সিএনএস যেহেতু অলরেডি সিএনএস ড্যামেজ হয়ে গেছে বেবিটার, তাহলে বেবিটার মাইক্রোকেফালি হবে। আর সিএনএস ড্যামেজ হলে এই বেবি তো সেরিব্রাল পলসি হবেই, এবং নিউরন যেখানে ইনজুরি হবে সেখানে তো সিজার হবে, কনভালশন হবে, তাহলে এই বেবিটা এপিলেপসি নিয়ে আসতে পারে। লেট কমপ্লিকেশনে তাহলে আমরা কি কি বলবো? সেরিব্রাল পলসি বলবো, মাইক্রোকেফালি বলবো, এপিলেপসি বলবো, এবং যেহেতু হেড অফিস ব্রেইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমই ড্যামেজ, এই বেবির কিন্তু হিয়ারিং ইম্পেয়ারমেন্ট হতে পারে, ভিশন ইম্পেয়ারমেন্ট হতে পারে, এবং ওই যেটা বললাম যে বিভিন্ন ধরনের সেরিব্রাল পলসি এবং মেন্টাল রিটার্ডেশন হতে পারে। তাহলে পেরিনেটাল অ্যাসফিক্সিয়ার কমপ্লিকেশনে আমরা দুই ভাগে ভাগ করে বলবো, একটা হচ্ছে ইমিডিয়েট আর একটা হচ্ছে লেট। ভাইবা বোর্ডে যদি তোমাকে আমরা জিজ্ঞেস করি যে হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, যখনই তুমি ইমিডিয়েট লেট করে বলবে তখন তোমার বলতেও সহজ হবে এবং আমরাও অনেক খুশি হয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা ইমিডিয়েট এবং লেট এই প্রশ্নটার উত্তরও কিন্তু আমরা জেনে গেলাম। তাহলে কমপ্লিকেশনস অফ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া শিখে ফেললাম, এবং ম্যানেজমেন্ট অফ অ্যাসফিক্সিয়া অ্যাট এনআইসিইউ। এখন এটা ছোট করে আমরা একটু জানতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি এনআইসিইউ তে নিয়ে আসছো বেবিটাকে বা নিওনাটাল ওয়ার্ডে, এবার তুমি কি করবে? তাহলে কিন্তু তোমরা এটা কমন সেন্স অ্যাপ্লাই করবে যে এই বেবিটার যেহেতু ব্রিদিং ডিফিকাল্টি আছে, না প্রথম কথা হচ্ছে অ্যাজ বিকজ ইট ইজ এ নিওনেট, আমাদেরকে একটা হিট সোর্সের নিচে রাখতে হবে, আমরা বেবিটার টেম্পারেচার মেনটেন করব। তারপরে বেবিটার ব্রিদিং ডিফিকাল্টি ছিল, তাহলে আমরা বেবিটার রেসপিরেটরি স্ট্যাটাসটা মেনটেন করব। যদি বেবির এখন স্পন্টেনিয়াস রেসপিরেশন এসে থাকে অলরেডি, তাহলে আমরা বেবিকে অক্সিজেন দিব। আর এই বেবিকে যদি ইটি টিউব ভেন্টিলেশন লাগে, আমাকে এন্ডোট্রাকিয়াল টিউব ঢোকাতে হয়েছিল রিসাসিটেশনের সময়, ওই বেবিকে তাহলে আমি মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখবো। বেবিটাকে যেহেতু আমি এখন কয়েকদিন আমাকে নিওনাটাল ওয়ার্ড অথবা এনআইসিইউ তে রাখতে হবে, তাহলে আমি তার নিউট্রিশনের ব্যবস্থা করব বাই গিভিং আইভি ফ্লুইড। এবং এই বেবিটার যেহেতু সে একটা মানে কি বলবো একটা ঝড় অতিক্রম করে আসছে এই বেবিটা, তাহলে আমাকে তার ভাইটাল সাইন গুলো মনিটর করতে হবে, এবং বেবিটার বায়োকেমিক্যাল স্ট্যাটাস গুলো আমরা মনিটর করব, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, রেনাল ফাংশন কেমন আছে, ক্রিয়েটিনিন কেমন আছে, তার কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে কিনা, এগুলো দেখবো, মেটাবলিক স্ট্যাটাসটা দেখবো। এবং যদি কোনো কমপ্লিকেশন, এই যে এতক্ষণ ধরে যে কমপ্লিকেশন গুলো আমরা পড়লাম, এই কমপ্লিকেশনে কোনোটা অ্যারাইজ করলে আমরা সেগুলো ম্যানেজ করব। সো ম্যানেজমেন্ট অফ অ্যাসফিক্সিয়া অ্যাট এনআইসিইউ আমরা কিন্তু শিখে ফেললাম। তাহলে এতক্ষণ ধরে আমরা জানলাম আমরা কখন বলবো পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, কি কি লক্ষণ দেখলে, এই এই প্রশ্নগুলোই কিন্তু আমরা ভাইবা বোর্ডে করব। আমি কিন্তু ভাইবার প্রশ্ন বলে দিলাম তোমাদেরকে যে পেরেন্টাল অ্যাসফিক্সিয়া বলতে তুমি কি বোঝো, এটা তোমাকে জিজ্ঞেস করা হতে পারে, অথবা জিজ্ঞেস করা হতে পারে ঠিক প্রবলেম আকারে। কি প্রবলেম আকারে আমি পরের স্লাইডে তোমাদেরকে দেখাচ্ছি। রিস্ক, কখন পেরিনেটাল অ্যাসফিক্সিয়া হতে পারে, রিস্ক ফ্যাক্টর গুলো কি কি আমরা কিন্তু শিখে ফেলেছি। আমরা শিখেছি কি কোন চারটা লক্ষণ দেখলে আমরা বেবির পেরিনেটাল অ্যাসফিক্সিয়া আছে এটা বলবো। আমরা দেখেছি কিন্তু ওই যে বললাম যে কালার, অ্যাক্টিভিটি, মুভমেন্ট, ব্রিদিং এফোর্ট, হার্ট রেট। রিসাসিটেশন, হেল্পিং বেবিজ ব্রিদে কি করব, আর বড় ফ্যাসিলিটি লেভেল যেখানে আছে সেখানে কি করব, আমরা কিন্তু বলেছি স্টেপস অফ রিসাসিটেশন। কমপ্লিকেশন গুলো ইমিডিয়েট এবং লেট মনে রাখবো, এবং ইমিডিয়েট গুলো মনে রাখবো সিস্টেম ওয়াইজ। ঠিক আছে না? আর অ্যাসফিক্সিয়াতে এনআইসিউর বেবি, ওই যে বাচ্চাটা কাঁদলো না, তাকে তো তুমি লেবার রুমে ফেলে রেখে আসবা না, তাকে তুমি আমার কাছে আমার এনআইসিউতে আনবা, অথবা তুমি তোমার এনআইসিউতে নিয়ে যাবা। সেখানে আমরা কিভাবে ম্যানেজ করব আমরা সেটাও একটু ছোট করে শিখেছি। তাহলে এবার আসি রিটেনে কি ধরনের প্রশ্ন থাকে। রিটেনের প্রশ্নগুলো খুব সহজ, একই প্রশ্ন দেখো, ইউ আর কল টু অ্যাটেন্ড এ ডেলিভারি, এটা কিন্তু আমি নিয়েছি এই প্রফের প্রশ্ন থেকে। দ্য বেবি হ্যাজ জাস্ট বিন ডেলিভার্ড, সায়ানোজড অ্যান্ড হ্যাজ নো ক্রাই। আমাকে তো আর বলে দিতে হবে না, তোমরা অলরেডি জেনে গেছো যে এই বেবিটার কালার ভালো না এবং দ্য বেবি ইজ নট হ্যাভিং ক্রাই। হোয়াট আর দ্য স্টেপস অফ রিসাসিটেশন, পারবে না লিখতে ওই যে রিসাসিটেশন ইনভার্টোগ্রামটা অথবা ফ্লোচার্ট। এরপরে কখনো কখনো আগে লেখা হতো হোয়াট আর দ্য ইমিডিয়েট কমপ্লিকেশনস দ্যাট মে অ্যারাইজ ইন দিস বেবি।
এইটা যেমন তোমরা এভাবে যেরকম আসতে পারে, আবার মেনশন 3 কমপ্লিকেশনস, মেনশন 5 কমপ্লিকেশনস এভাবেও আসতে পারে। আর রিস্ক ফ্যাক্টর তো একটু তোমাদেরকে আমি ডিটেলস বলি নাই, তোমরা একটু পড়ে ফেলবে। তাহলে এটা একটা রিটেনের প্রশ্ন গেল। এইটাই ঠিক ভাইবার প্রশ্ন। ভাইবা বোর্ডে ঠিক আমরা এরকম করেই ধরবো যে একটা বেবি এইমাত্র ডেলিভারি হলো, বেবিটা কাঁদছে না, গায়ের রং সায়ানোজড, কোনো নড়াচড়া নাই। তোমার ডায়াগনোসিস কি? তুমি কিভাবে রিসাসিটেট করবে? তো রিসাসিটেট করার আগে কি প্রিপারেশন নিবে? এইগুলোই হবে ভাইবারও প্রশ্ন। ঠিক এটা আরেকটা রিটেনের প্রশ্ন, একই প্রশ্নের উত্তর কিন্তু একই হবে। দেখো, a male baby is delivered by LUCS at 38 weeks of gestation, 2800 gram birth weight. The baby failed to take spontaneous respiration immediately after birth. একেবারে ডেফিনেশন অফ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া লিখে দিয়েছে প্রশ্নেই। সুতরাং হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস এটা বলা কোনো কঠিন ব্যাপার না। মেনশন 4 পসিবল কমপ্লিকেশন, এখানে যদি তুমি ইমিডিয়েট আর লেট ভাগ করে দিতে পারো ভালো হয়। 4টা যেহেতু আমার মনে হয় ইমিডিয়েট দিলেই হবে। আর রাইট ডাউন দ্য স্টেপস অফ রিসাসিটেশন। এই স্টেপস অফ রিসাসিটেশনে তোমাকে ম্যাক্সিমাম হয়তো 1.5 নাম্বার থাকবে এখন, কারণ এখন তো প্রত্যেকটা প্রশ্ন থাকছে মাত্র 3.5 নাম্বারের। তো 1.5 নাম্বার যদি থাকে, তুমি জাস্ট ফ্লো চার্ট দিয়ে স্টেপস গুলো লিখে যাবা, ডিটেলস লেখার দরকার নেই। ভাইবা বোর্ডে হয়তো আমরা ডিটেলস একটু ধরবো। আরেকটা প্রশ্ন রিটেনে আসে, সেটা হচ্ছে হোয়াট আর দ্য সাইন্স ইউ লুক ফর টু ডায়াগনোস পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। ওই যে 4টা সাইন তোমরা অলরেডি জেনে গেছো। রাইট ডাউন দ্য রিসাসিটেশন ইনভার্টোগ্রাম, এটাও তোমরা অলরেডি জানো। মেনশন 4 ইমিডিয়েট অ্যান্ড 4 লেট, এটা একেবারে সুন্দর প্রশ্ন। এমসিকিউ আসে না, এমসিকিউ এ পর্যন্ত একটাও আমরা পাইনি। ঠিক আছে, এই পর্যন্ত আমরা পেরিনেটাল অ্যাসফিক্সিয়া পড়ে শেষ করে ফেলেছি। এখন আমি জানি না যে আমি আসলে কতটুকু সময় নিয়েছি। কেউ যদি আমাকে একটু জানাও যে লো বার্থ ওয়েট পড়াটা অনেক লম্বা সময় হয়ে যাবে কিনা, যদি আরেকদিন আমরা যদি নিতে পারি সেটা নেওয়া যায়, অথবা যদি তোমরা অলরেডি টায়ার্ড না হয়ে গিয়ে থাকো পড়া শুনতে শুনতে, তাহলে লো বার্থ ওয়েট পড়ানো যেতে পারে। রামিশা বা যে কেউ একজন আমাকে একটু যদি জানাতে পারো, যদি জানানো সম্ভব হয়, কিভাবে জানবো? যদি লিখে পাঠাও মেসেঞ্জারে বা কোনোভাবে যদি সম্ভব হয়। আচ্ছা, আস্তে আস্তে আমরা একটু শুনে ফেলি। LBW মানে হচ্ছে লেগ বিফোর উইকেট, তাই না? ছেলেরা ভালো আনসার করতে পারবে। তার মানে অবস্থা কাহিল, সময়ের আগে যে বেবিটা পৃথিবীতে চলে আসছে অপ্রস্তুত অবস্থায়। প্রিম্যাচিওর একটা বেবি সময়ের আগে, অ্যাজ বিকজ দ্য বেবি ইজ প্রিম্যাচিওর, প্রস্তুত না, সে যথেষ্ট পরিমাণে পুঁজিপাটা সঙ্গে নিয়ে আসতে পারে নাই। প্রিম্যাচিওর অ্যান্ড লো বার্থ ওয়েট বেবি। তার মানে প্রিম্যাচিওর লো বার্থ ওয়েট মানে সময়ের আগে বেবিটা জন্মগ্রহণ করেছে, এবং অ্যাজ বিকজ দ্য বেবি ইজ বর্ন বিফোর টাইম। তাহলে আমরা এখানে যদি আরেকদিন আমরা তাহলে লো বার্থ ওয়েটের ক্লাসটা নিতে পারি, কারণ 1.5 ঘন্টা অনেকক্ষণ হয়ে গেছে, এটা অনেক লম্বা সময়। নামাজও পড়তে হবে। তাহলে আমরা একটা কাজ করি, লো বার্থ ওয়েটটা আমরা পরের একটা ক্লাসে পড়ি, ঠিক আছে? আর এই পেরেন্টাল অ্যাসফিক্সিয়া এবং হেলদি নিউবর্ন সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা একটু আমাকে লিখে দিও, কমেন্টে বা যেখানেই হোক লিখে দিও। আজকে তাহলে শেষ করি, শেষ করছি, এবং তোমাদের সবার কাছে দোয়া চাচ্ছি। তোমাদের জন্য দোয়া রইল। ভালো থেকো, এবং এই আজকের পড়াটা একটু বই খুলে পড়ে ফেলবে। আজকে যদি পড়ে ফেলো তাহলে জীবনে আর কখনো পেরিনেটাল অ্যাসফিক্সিয়া ভুলবে না। ভালো থেকো, আল্লাহ হাফেজ। Thank you so much, ma'am. ওকে।